আমরা আলোচনা করব ভারতীয় হাই কমিশনের যে অভিমুখে এরই মধ্যে মিছিল করেছেন ছাত্র জনতা, সেই খবর আমরা আলোচনা করব। তবে তার আগে যে গণমাধ্যমগুলো আপনার হাতে আগামীকাল সকালে পৌঁছে যাবে, তারা কি সংবাদ শিরোনাম করেছে আমরা একটু দেখে আসি। যুগান্তর আমাদের হাতে আছে। যুগান্তর আছে হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন, ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করেছে ভারতীয় সিম। আমাদের সময় বলছে দল নিরপেক্ষ প্রশাসন সাজাতে ইসি যেই এরই মধ্যে কর্মকাণ্ড শুরু করেছে সেই খবর, এবং একই সাথে 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। মৌলিক বার্তা বলছে ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে জাপানের বিগ বি প্রজেক্ট, এবং ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে তলব করা হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এর মধ্যে বলছে গার্মেন্টস এক্সপোর্টস টু ইউ মাইট লস ডিউটি ফ্রি এক্সেস আফটার গ্রাজুয়েশন। দৈনিক ইনকিলাব হঠাৎ কেন সেভেন সিস্টার্স ইস্যু, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, অহেতুক উত্তেজনা সৃষ্টির নেপথ্যে কারা, সেরকম খবর, বিভিন্ন রকম খবরাখবর। তবে যেই খবরটি আসলে আমরা আলোচনা করছিলাম বা বলছিলাম যে সেটি হচ্ছে, আমরা জানি যে এরই মধ্যে ভারতের যে হাই কমিশন আছে তাদেরকেও বাংলাদেশ তলব করেছে, এবং বাংলাদেশের যে হাই কমিশন ভারতে নিযুক্ত আছেন তাকেও তলব করেছে আজকে ভারত। তার অন্যতম কারণই হচ্ছে যে এরই মধ্যে কিন্তু বলা হচ্ছে যে আসছে যে নির্বাচন, সেই নির্বাচনে এক ধরনের প্রভাব বিস্তার, এক ধরনের সেটি বানচাল করবার চেষ্টা করছে ভারত। সেটি নিয়ে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। আছেন আমাদের সাথে অতিথি হিসেবে এরই মধ্যে এই যে এম নিয়াজউদ্দিন, অধ্যাপক রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং আমাদের সহকর্মীকে আমরা পাবো বলে আশা করি যদি তিনি সংযুক্ত হতে পারেন। নিয়াজউদ্দিন, অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, রাতের বেলা সময় দিয়েছেন। নির্বাচন আসলে আমরা প্রতিবার যেমনটা দেখি সেটি হচ্ছে যে ভারতের এক ধরনের প্রভাব, এক ধরনের সেটি দাদাগিরি আমরা সবসময় লক্ষ্য করে থাকি। কিন্তু এবার একই জিনিস তারা আসলে করার চেষ্টা করছে, আপনার কাছে কি মনে হয়, এবং করলে সেটি সফল না হওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত? ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটার যে টানাপোড়েন আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। এটার মুখ্যত দিকটা হচ্ছে যে ভারতে আশ্রয় গ্রহণকারী এই আমাদের বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান করা থেকে শুরু করে তার এখন বিচার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে বাংলাদেশের সরকার এবং জনগণের বা রাজনীতি যারা করছে তাদের একটা বড় ধরনের দাবি আছে তাকে ফেরত দেওয়া। ইতিমধ্যে এই সাম্প্রতিক যে উত্তেজনা, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান শরীফ হাদির যে তাকে হত্যার চেষ্টা, এবং সেই চেষ্টা পরবর্তী যেটা গণমাধ্যম এবং নানানভাবে যে যারা হত্যার চেষ্টায় করেছে তাদের ভারতে আশ্রয় গ্রহণের এক ধরনের তথ্য নানানভাবে গণমাধ্যমে চলে আসে। তার প্রেক্ষিতে আমরা দেখছি ইনকিলাব মঞ্চ ছাড়াও এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ভারতের যে এই ধরনের কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা, আপনারা দেখছেন যে আসলে নির্বাচন যেদিন তফসিল ঘোষণা করা হয়েছে ঠিক তারপর দিন এই হত্যা চেষ্টা ওসমান হাদিকে, যিনি বর্তমান বাংলাদেশের এই সময়ে তার নিজের কণ্ঠ সোচ্চার, বিশেষ করে ফেসিবাদী শাসনের সেই সময়কার অনিয়ম এবং ফেসিবাদের যে শৃঙ্খল তার বিরুদ্ধে, এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার একটা নিজের নৈতিক অবস্থান তার জায়গা থেকে তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। সেই জায়গায় যে এই ক্ষেত্রে নতুন তফসিল ঘোষণার পরদিনই এই ধরনের চেষ্টাকে এখনকার যারা রাজনীতিবিদ আছেন তারা এটাকে এক ধরনের নির্বাচন বানচালের চেষ্টা বলে মনে করছেন। তার প্রেক্ষিতে আমরা দেখছি অল্প কয়েকদিনের মধ্যে এই যে ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই হত্যা চেষ্টাকারীরা, সেটা তাদের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে, যার প্রেক্ষিতে আমরা দেখছি যে এনসিপির নেতা যারা তরুণ নেতা তাদের কেউ কেউ মন্তব্য করছেন, তাদের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতে আমরা দেখেছি তার আগেই রবিবার ভারতীয় যিনি বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত
তাকে বাংলাদেশ থেকে তলব করা হয়েছিল এবং তাকে এ বিষয়ে শেখ হাসিনাকে ফেরত প্রদান এবং এই প্রসঙ্গে তাকে তাকে বলা হয়েছে এবং এর প্রেক্ষিতেই এভাবে একটা টানাপোড়েন নতুন করে তৈরি হয়েছে। এবং যদিও দিল্লিতে আমরা দেখেছি রিয়াজ হামিদুল্লাহকে, উনি তার যে দিল্লিতে বাংলাদেশের বিজয় দিবসের উদযাপন করছেন গতকাল, সেখানে দেখা গেছে যে ভারতের পক্ষ থেকে ভারতের সাবেক বিভিন্ন মন্ত্রী, তারপর রাষ্ট্রদূত সহ একটা ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে, যে বিভিন্ন কূটনীতিক এবং যারা গবেষণার কাজ করেন তাদের অনেকেই সেখানে একটা পজিটিভ ইমেজ এবং রিয়াজ হামিদুল্লাহর মুখ থেকেই এক ধরনের পজিটিভ বার্তা আমরা দেখতে পাই। কিন্তু আজকে আবার আমরা দেখছি সেই রিয়াজ হামিদুল্লাহকে দিল্লিতে তলব করা হয়েছে ঢাকার এই যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে। তো এবং সেখানে তাকে এই প্রসঙ্গগুলো নিয়ে চলমান বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, সতর্ক করার বিষয়। তো এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু ভারত রীতিমতো এখনো প্রতিক্রিয়া দেখাচ্ছে, যে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি যে ভারত গত দেড় দশকের যে শাসন, সেখানে যে গণতন্ত্রহীনতা, সেখানে কিন্তু তার বক্তব্যে কখনো ভারত প্রতিবেশী হিসাবে এখানে ইনক্লুসিভ নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচন, এই ব্যাপারে তার কোনো বক্তব্য দেখা যায় না। বরঞ্চ এই ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করতে যেভাবে যে ধরনের নৈতিক সমর্থন, কূটনীতিক সমর্থন সহ সার্বিক চেষ্টা তার ভিতরে অব্যাহত ছিল এবং সেই অব্যাহত থাকার মধ্যে দিয়ে ভারত তার স্বার্থ হাসিল করেছে। এবং বাংলাদেশের মানুষের কাছে এটা দৃশ্যমান হয়েছে যে এই আওয়ামী লীগ এবং তার যে পলাতক প্রধানমন্ত্রী, তারা সবসময় ভারতের স্বার্থকেই রক্ষা করেছে। এর ভিতর দিয়ে কিন্তু ভারত আবার এই এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বলা যায়, এবং যেহেতু আদালতের রায় হয়েছে তাকে আশ্রয় দিচ্ছেন, তিনি সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেখানে আছেন। এই জায়গাটায় ভারত, অর্থাৎ এই প্রশ্রয় আশ্রয় সবকিছুই ভারত থেকে করার ফলে এই বাংলাদেশের রাজনীতিবিদ, তরুণ নেতাদের ভেতরে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া আছে, যার প্রেক্ষিতে বর্তমান এই বিভিন্ন বক্তব্যগুলো আসছে। সুতরাং ভারতের জায়গা থেকে যদি প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং প্রতিবেশীকে শ্রদ্ধা এবং একটা ভারসাম্যের যে সম্পর্ক, বর্তমান প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখতে পেয়েছি যে তারা মাথা উঁচু করে তারা পররাষ্ট্রনীতিকে পরিচালনা করার একটা চেষ্টা আমরা পরিলক্ষিত করছি। এবং সেই চেষ্টা, এই যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখে আসছি বিভিন্ন সময়, সেটা থেকে বেরো এসে বর্তমান সরকারের এই চেষ্টা জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের সাধুবাদ আমরা দেখতে পাই। সাধুবাদ আমরা তো দেখতে তার পেয়েছি। জি, জি এখন এই আমাদের জায়গায় আমাদের ভারতের অতিথি যে আপনাকে একটা প্রশ্ন করতে চান। নিয়াজউদ্দিন সাহেবের কাছে জি, আমার একটা প্রশ্ন, যেটা আপনি যেটা বলেছেন যে 15 বছর আওয়ামী লীগ যে আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেননি, এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন 15 বছর বলেনি, এখন বলছেন। এখন আবার আজকে আমাদের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে ভারত আপনার নসিহত, আগামী নির্বাচন নিয়ে নসিহত এবং কিছু মানে পরামর্শ দিচ্ছেন, যেটা আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টা এগুলো প্রত্যাখ্যান করছেন। এই ধরনের নসিহত তারা কাম্য, তাদের কাছে কাম্য না। হ্যাঁ, ভারত বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে এটা বাংলাদেশ নির্ধারণ করবে। তো এই যে দুই মানে প্রতিবেশী দুইটা দলে দেশের মধ্যে যে আপনার সম্পর্কের টানাপোড়েন, যে এই টানাপোড়েন মানে আগামী নির্বাচনে এটার প্রভাব কেমন পড়বে মনে করেন? দেখুন, আসলে তো বাংলাদেশ, তার প্রতিবেশী অন্যান্য দেশ, আমরা দেখি এটা প্রত্যেকটা দেশের একটা নির্বাচন, এটা অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিবেশী দেশগুলো পারস্পরিক যে তার যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যদি আমরা দেখি, ভারত একটা বৃহৎ রাষ্ট্র হিসাবে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, নেপাল সহ ছোট রাষ্ট্রগুলোর তার যে রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়া, তার একটা প্রভাব বিস্তার করার একটা চেষ্টা সবসময় থাকে। এখন এইটা এই সেই কারণে প্রত্যেকটা দেশেই যে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষা, তার সাথে এটা একটা পার্থক্য সবসময় পরিলক্ষিত হয়। কারণ ভারত
তার স্বার্থকে তার সুরক্ষা স্বার্থকে করার আসলে জন্য সবসময় সামনে রাখে। প্রাণ দিচ্ছে। আলোচনা আসলে এখন আমাদেরকে বিরাম- থামাতেই হচ্ছে, কারণ সময় একেবারেই কম। এজিএম নিয়াজউদ্দিন, আবারও কথা হবে, কারণ সামনের দিনগুলোতে এরকম নানা হয়তো ইস্যু আসবে যেগুলো নিয়ে হয়তো আমাদের আলোচনা করার সুযোগ হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং একই সাথে ধন্যবাদ লোটন ইকরাম, আপনিও সময় দিয়েছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনারাও ছিলেন আমাদের সাথে ৭১ জার্নালে। দেখা হবে আবারও, নিশ্চয়ই ভালো থাকবেন।